লক্ষ্মী, এই লক্ষ্মী, কোথায় গেলি রে কপালপুরি? আমি ভাত বেড়ে তোর জন্য সারাদিন বসে থাকবো নাকি? কি হলো? এভাবে চিৎকার করছো কেন শুনি? তোমার এই মা মরা মেয়ে আমার জীবন শেষ করে দিচ্ছে। সারাদিন টোটো করে এই গাছ ওই গাছ। আজ আসুক বাড়ি। গিন্নি, রাগ করছো কেন? এই বয়সে একটু আধটু না খেললে কবে খেলবে বলো তো? তুমি চুপ করো তো। আজ আসুক খালি বাড়ি। ওর একদিন কি আমার একদিন। ওই তো একটা আম কি সুন্দর পেকেছে। ওই আম তো আমার চাই চাই, কিন্তু কিভাবে পারবো? আমি যে গাছে উঠতে পারি না। যাই, একবার চেষ্টা করে দেখি। লক্ষ্মী যখনই সেই আম গাছে উঠতে ধরে তখনই সে পড়ে যায় মাটিতে, আর সে জ্ঞান হারিয়ে ফেলে। দূর থেকে এসব দেখছিল একটি সাপ। লক্ষ্মী জ্ঞান হারানোর পর সাপটি লক্ষ্মীর কাছে আসে, মুখে কিছু পানি নিয়ে, আর সে পানি লক্ষ্মীর চোখে মুখে ছিটিয়ে দেয়। মেয়েটির কিছু হয়ে গেল না তো? কি মিষ্টি দেখতে মেয়েটি। সাপ সাপ, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও আমাকে! তুমি চিৎকার করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। ও মা গো, এই সাপ দেখি কথা বলতে পারে। হ্যাঁ, আমি কথা বলতে পারি। আচ্ছা, এবার বলো তো, তুমি এই গাছে কেন উঠতে চেয়েছিলে? ওই যে দেখো, কি সুন্দর একটা পাকা আম, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। ওই আমটি পাড়তে চেয়েছিলাম। আচ্ছা, এই ব্যাপার। তুমি এখানে বসো, আমি এক্ষুনি ওই আম পেড়ে আনছি। এরপর সাপটি গাছ থেকে আমটি পাড়ে আর লক্ষ্মীকে দিয়ে দেয়। সাপ দেখলে সবাই ভয় পায়, কিন্তু তুমি কত ভালো, আজ আমার প্রাণ বাঁচালে। আজ থেকে আর কখনো গাছে উঠবে না। কিছু খেতে ইচ্ছে করলে এই নদীর ধারে এসে বন্ধু বন্ধু বলে 3 বার ডেকো, আমায় পেয়ে যাবে। আজ থেকে তাহলে আমরা বন্ধু। জানো তো সাপ বন্ধু, আমার তো মা নেই। সৎ মা সব সময় আমাকে বকে। মন গেছিস, তবুও তো স্বাদ মেটেনি। কোথায় ছিলি সারাদিন? এ কথা বলে লক্ষ্মীর সৎ মা হাতে থাকা লাঠি দিয়ে লক্ষ্মীকে মারতে থাকে, আর লক্ষ্মী নিরুপায় হয়ে মার খেতে থাকে। মা, মেরো না, আমার যে খুব লাগছে। আমি আর কখনো খেলতে যাব না। যা, রান্নাঘরে যা, গিয়ে রান্না কর। এবারের মতো বেঁচে গেলি। পরের বার এমন ভুল করলে বিষ খাইয়ে মেরে ফেলবো তোকে। লক্ষ্মী রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আর কান্না করতে থাকে। মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? বাবা যে আমায় একটুকুও ভালোবাসে না। মা তো এখনো ওঠেনি। যাই, আমি বরং সাপ বন্ধুর জন্য একটু দুধ নিয়ে যাই। সাপ বন্ধু অনেক খুশি হবে। এরপর লক্ষ্মী ঘর থেকে এক বাটি দুধ নিয়ে সে নদীর ধারে যেতে থাকে, আর নদীর ধারে গিয়ে, সাপ বন্ধু, সাপ বন্ধু, ও সাপ বন্ধু! লক্ষ্মী ডাকে সাপ নদী থেকে উঠে আসে। তুমি এসেছো বন্ধু? আমি তো ভেবেছিলাম আমাকে তুমি ভুলেই গেছো। তা কি করে হয় বলো? তুমি যে আমার প্রাণ বাঁচিয়েছো। সাপ বন্ধু, এই দেখো তোমার জন্য কি এনেছি। নাও, তাড়াতাড়ি এই দুধটুকু খেয়ে নাও দেখি। দুধের বাটি এগিয়ে দেওয়ার জন্য যখন হাত বাড়ায়, সাপ তখন লক্ষ্মীর হাতে মারের দাগ দেখতে পায়। কি ব্যাপার বন্ধু, তোমার শরীরে এগুলো কিসের দাগ? ওসব কিছু না, তুমি খেয়ে নাও তো। না, তুমি সত্যি কথা না বললে আমি খাবো না। সাপের জেদের কাছে হেরে লক্ষ্মী সব কথা খুলে বলে। আর এভাবে কাটতে থাকে লক্ষ্মীর দিন।
লক্ষ্মী রোজ তার সৎ মাকে লুকিয়ে বন্ধুর জন্য দুধ নিয়ে আসে। একদিন, ইস, আজ উঠতে দেরি হয়ে গেল। যাই, মা মনে হয় এখনো ঘুমোচ্ছে। তারপর লক্ষ্মী আশেপাশে না তাকিয়ে দুধের বাটি নিয়ে বাড়ি থেকে বের হয়। আর এসব আড়াল থেকে সব দেখছিল তার সৎ মা। ও, তাই তো বলি, কয়েকদিন থেকে দুধ কেন কম লাগে, কিন্তু লক্ষ্মী তো দুধ খায় না। তাহলে লক্ষ্মী দুধ নিয়ে কোথায় যায়, দেখতে হচ্ছে ব্যাপারটা। লক্ষ্মীর মা তখন লক্ষ্মীর পিছু নিতে থাকে, আর সে নদীর ধারে গিয়ে পৌঁছায়। তখন লক্ষ্মীর মা গাছের আড়ালে লুকায়। বন্ধু, এই যে রোজ তুমি আমার জন্য দুধ আনো, তোমার সৎ মা জানতে পারলে তো তোমাকে অনেক মারবে। ওসব ভেবো না তো, মা তো এত সকালে কখনো ঘুম থেকে ওঠে না। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এ আমি কি দেখছি, নিজের চোখে যে বিশ্বাস করতে পারছি না। সাপের সাথে বন্ধুত্ব, আবার সাপটি দেখি কথাও বলতে পারে। সাপ বন্ধু, তুমি এখন থাকো, আমি বাড়িতে যাই। তোমার সাথে কাল দেখা হবে। এরপর লক্ষ্মী বাড়ির পথে যেতে থাকে। আর লক্ষ্মীর মা লক্ষ্মীর আগেই বাড়িতে চলে আসে। কিরে লক্ষ্মী, হাতে ওটা কিসের বাজি? আর এত সকালে তুই কোথায় গিয়েছিলি শুনি? মা, তোমার শরীর ঠিক আছে তো? এত সকালে উঠেছো? কথা না ঘুরিয়ে বল, এত সকালে কোথায় গিয়েছিলি? কোথাও না মা, এই তো ময়লা ফেলতে গিয়েছিলাম। বাহ বাহ, আজকাল মিথ্যা কথাও বলা শিখেছিস দেখছি। গিয়েছিলি তো ওই সাপের কাছে। হ্যাঁ রে, দুনিয়ায় কি মানুষের অভাব পড়লো নাকি যে সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলি? মা, এসব তুমি কি বলছো? সব জানি আমি, সব দেখেছি। তোর বাবাকে বলে আজই তোর জন্য পাত্র দেখে তোকে এই বাড়ি থেকে তাড়াবো। পাত্রপক্ষ তো দেখে গেল, কাল তো আমাকে বিয়ে করে নিয়ে যাবে। সাপ বন্ধুর সাথে তো আর কখনো দেখা হবে না। এ কথা ভেবেই লক্ষ্মী রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায়। আর তার সৎ মা সেটা দেখতে পায়, লক্ষ্মীর পিছু পিছু যায়। সাপ বন্ধু, সাপ বন্ধু, ও সাপ বন্ধু। কি বন্ধু, তুমি এত রাতে এখানে? লক্ষ্মী তখন তার সাপ বন্ধুকে সব কথা খুলে বলে। আর সব শুনে তার সাপ বন্ধু কান্না করতে থাকে। আমি তো তোমাকে খুব মিস করব বন্ধু। আরে মালিক, আপনি কি না এই ঘরে বসে আছেন আর আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে, আমায় আবার খুঁজছিস কেন? বল, কি হয়েছে? আরে মালিক, এভাবে ঘরে বসে থাকলে কি আর চলবে? ওদিকে শ্যামল বাবুর কাছ থেকে আপনার পাওনা টাকা যে নিতে হবে। ভালো কথা মনে করে দিয়েছিস তো। চল তাহলে শ্যামলের বাড়িতে যাওয়া যাক। চলুন মালিক, চলুন। এই বলে মোড়ল আর রামু শ্যামলের বাড়িতে যেতে লাগলো। আর বাড়িতে পৌঁছে গেল। ও শ্যামল দাদা, শ্যামল দাদা, বাহিরে বেরিয়ে আসুন। আরে মোড়ল মশাই, আপনি এখানে? আসুন, বসুন। আমি এখানে বসতে আসিনি, আমার টাকা কবে ফেরত দিবি সেটা বল। ইয়ে মানে, আসলে মোড়ল মশাই, এবার যদি মাঠে ভালো ফসল হয়
তবে আমি আপনার টাকা পরিশোধ করতে পারবো। তুই তো এখনো মাঠে কোনো ফসল ফলাসনি, তাহলে ফলন হবে কোথা থেকে বলতো আমায়? হ্যাঁ মোড়ল মশাই, আপনি আমাকে আর একটু সময় দিন, তাহলে আমি আপনার পুরো টাকাটা দিতে পারবো। ঠিক আছে, তুই যেহেতু এত বলছিস তাহলে তোকে আর কিছুদিন সময় দিলাম। এসব আপনি কি বলছেন মালিক? আপনি শ্যামল দাদাকে আরো সময় দিবেন? এ আপনি কি করছেন? আমি যা বললাম তাই হবে। চল এবার বাড়িতে যাই। এরপর মোড়ল ও রামু সেখান থেকে চলে গেল। অন্যদিকে শ্যামলের বউ শ্যামলের কাছে এলো। হ্যাঁ গো, তুমি তো মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছুদিনের সময় নিলে, কিন্তু এবার জমিতে কি চাষ করবে? হ্যাঁ গো গিন্নি, আমি সেটাই ভাবছি, এবার মাঠে কি যে চাষ করব। আর এদিকে দেখো, কোনো বৃষ্টিই পড়ছে না, মাঠের মাটি যে শক্ত হয়ে আছে। তুমি একা একা কি করে মাছ চাষ করবে? গোপাল দাদাকে কাজে নাও। গোপাল দাদাকে কাজে নিলে আমি টাকা কিভাবে দেব? আমার কাছে যে কোনো টাকা নেই, আমাকে একাই জমি চাষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই করো তাহলে। যাও, এবার মাঠে যাও। এরপর শ্যামল মাঠে চলে যায় আর কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। আরে বাবা, এত গরম, ও আর পারছি না। এদিকে মাটিটাও যে শক্ত হয়ে আছে। এ কথা বলে শ্যামল পুরো মাঠ চাষ করে নিল আর সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে এলো। গিন্নি, আমায় এবার কিছু খেতে দাও তো, আগে একটু জল নিয়ে এসো। এই নাও, জল খেয়ে নাও। হ্যাঁ গো, জমিটা চাষ করেছো তো? হ্যাঁ গো গিন্নি, চাষ করেছি, কিন্তু আমার আজকে অনেক খারাপ লাগছে, অনেক রোদ ছিল, অনেক খারাপ লাগছে গো। তুমি এবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে ভালো লাগবে। এরপর শ্যামলের বউ শ্যামলকে খেতে দেয় আর শ্যামল খাবার খেয়ে শুয়ে পড়ে। কি গো, তাড়াতাড়ি খাবার খেয়ে মাঠে যাও, এখনো ঘুম থেকে উঠছো না যে? সে কি, তোমার শরীরে তো অনেক জ্বর, এত জ্বর আসলো কি করে? এবার তো তুমি মাঠেও যেতে পারবে না, কি হবে এবার? যাই, আমি বরং ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি। এ কথা বলে শ্যামলের বউ ডাক্তারের কাছে যায় আর ঔষধ নিয়ে আসে আর শ্যামলকে খাইয়ে দেয়। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? তুমি যে এখনো সুস্থ হলে না, মাঠেও যেতে পারছো না। আমার যে এখন খুব চিন্তা হচ্ছে। মোড়লের টাকা পরিশোধ করতে না পারলে তো উনি আমাদের এই গ্রাম থেকেই বের করে দিবে। তুমি এসব কিছু ভেবো না তো, সবকিছু ঠিক হয়ে যাবে। ভগবান যেন তাই করে। রাতের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, যার কারণে শ্যামলের পুরো মাঠে কচুরিপানা ভরে গেল। পরদিন সকালবেলা শ্যামলের জমির পাশ দিয়ে যাচ্ছিল রমেশ। আরে এ কি, শ্যামল দাদার পুরো জমিতে তেতো লাল কচুরিপানা হয়েছে। আমি তো শুনেছি এই লাল কচুরিপানার অনেক দাম। যাই, এ কথা শ্যামল দাদাকে বলে আসি। এরপর রমেশ হাঁটতে হাঁটতে শ্যামলের বাড়িতে এলো আর শ্যামলকে ডাকতে লাগলো। শ্যামল দাদা, ও শ্যামল দাদা, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি শুনে যাও, একটা সুখবর আছে। আরে রমেশ দাদা যে, আসুন, ভেতরে আসুন। আরে না বৌদি, আমি বসবো না,
আপনাদের সুখবর দিতে এলাম। তা শ্যামল দাদা কোথায়? সে তো বিছানায় শুয়ে আছে, অনেক অসুস্থ। আপনি আমায় বলুন। আরে আপনাদের জমিতে যে লাল কচুরি পানা হয়েছে, আপনারা কি জানেন না নাকি? লাল কচুরি পানা? হ্যাঁ বৌদি, লাল কচুরি পানা। এই লাল কচুরি পানার যে অনেক দাম। এই লাল কচুরি পানা যে একবার বিক্রি করে সে তো অনেক ধনী হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ বৌদি, আমি তো আপনাদের মাঠের লাল কচুরি পানা দেখে তাড়াতাড়ি এখানে এলাম আপনাদের সুখবর জানাতে। খুবই ভালো করেছেন দাদা, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। আমি এ কথা আপনার দাদাকে জানিয়ে দিব। এ কথা শুনে রমেশ সেখান থেকে চলে গেল। আর সেদিনই মোড়ল তার কর্মচারীকে সাথে নিয়ে শ্যামলের বাড়িতে এলো। কিরে শ্যামল, শ্যামল, বাহিরে আয়। হ্যাঁ মোড়ল মশাই, বলেন। আর কতদিন সময় নিবি শুনি? টাকা কি ফেরত দিবি না নাকি? হ্যাঁ মোড়ল মশাই, আপনি কালকেই সবগুলো টাকা ফেরত পাবেন, কারণ আমার মাঠের এবার লাল কচুরি পানা চাষ হয়েছে। আরে শ্যামল দাদা, কি সব বলছেন আপনি? লাল কচুরি পানা? লাল কচুরি পানার যে অনেক দাম। তাই নাকি রে? হ্যাঁ মোড়ল মশাই, আমি একদম ঠিক কথাই বলছি। তাহলে তো ভালোই হলো, আমি এবার পুরো টাকাটাই পাবো। তাহলে কালকেই যেন আমি আমার টাকা পাই। এরপর মোড়ল তার বাড়িতে চলে গেল। শ্যামল কিছু লোকের সাহায্যে তার মাঠের সব লাল কচুরি পানা উঠিয়ে নিল, আর সেগুলো বিক্রি করে মোড়লকে টাকা দিয়ে দিল, আর নিজেরাও কিছু টাকা রেখে দিল। সেই টাকা দিয়ে তারা ভালোভাবে সংসার। বাবা সাগর, কোথায় গেলি রে বাবা? হ্যাঁ মা, বলো, যাচ্ছ কেন? তুই আজ স্কুলে গেলি না যে বাবা? না মা, আমার স্কুল যেতে ভালো লাগছে না। স্যার তো আমার কাছে বেতন পায় মা। স্কুলে গেলেই স্যার আমাকে অনেক কথা শোনায়। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না বাবা। তোর বাবা মারা যাওয়ার পর পুরো সংসারটা যে আমাকেই চালাতে হচ্ছে, এদিকে আমি কোনো কাজও পাচ্ছি না। তাহলে কি করে স্কুলের বেতনটা পরিশোধ করব মা? তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি দেখছি কি করা যায়। আমি বরং আজকে মোড়লের বাড়িতে যাব, দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা। আচ্ছা মা, ঠিক আছে। এরপর মোহনা তার বাড়ির সকল কাজ করে নিল, আর বিকেল বেলা মোড়লের বাড়িতে গেল, আর মোড়লকে ডাকতে লাগলো। মোড়ল মশাই, আপনি কি বাড়িতে আছেন? আরে আরে, কি ব্যাপার, তুই আমার বাড়িতে? আপনি যদি আমায় একটু কাজ দিতেন তাহলে খুব ভালো হতো। খুব ভালো সময়ে তুই এসেছিস। আমার এখন একজন কাজের লোকের দরকার ছিল। তুই বরং কাল থেকেই কাজে চলে আসিস। আচ্ছা মোড়ল মশাই, ঠিক আছে। এরপর মোহনা বাড়িতে চলে আসে। পরদিন থেকে মোহনা মোড়লের বাড়িতে কাজ করে, আর সে টাকা দিয়ে মোহনার ছেলে পড়াশোনা করত। একদিন সাগর স্কুলে যায়, তখনই কিছু ছেলে মেয়ে সাগরকে দেখে হাসতে লাগলো। এই দেখ, সাগর চলে এসেছে, এর মা আমাদের বাড়িতে কাজ করে। তাই নাকি রে? এ তাহলে কাজের ছেলে, হা 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 হা।
তারা সবাই হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর সাগর সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আর বাড়িতে এসে তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, কোথায় তুমি? কি রে বাবা, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, তুমি কাল থেকে আর মোরলের বাড়িতে কাজ করতে যাবে না। কেন বাবা, কি হয়েছে? কাজ করতে যাব না কেন? কাজ না করলে সংসার চলবে কি করে? না মা, তুমি মোরলের বাড়িতে কাজ করতে গেলে মোরলের মেয়ে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, অনেক মজা করে। আমার আর এসব ভালো লাগে না মা। আমরা গরিব মানুষ বাবা, অন্যের বাড়িতে কাজ করেই খেতে হবে। কারো কথা শুনতে হয় না বাবা। পিছনে মানুষ অনেক কথাই বলবে, এ নিয়ে মন খারাপ করবি না, বুঝলি? মন দিয়ে পড়াশোনা করবি শুধু। আচ্ছা মা, ঠিক আছে। এভাবে অনেকদিন চলে গেল। একদিন মোহনা মোড়লের বাড়ি থেকে বাসায় আসতে লাগলো। তখনই এক বৃদ্ধা তার মাথায় করে এক ঝুড়িতে অনেকগুলো গাজর নিয়ে যাচ্ছিল। আরে কাকু, দাঁড়ান দাঁড়ান। কি রে মা, ডাকছিস কেন? আপনার এই ঝুড়িতে কি কাকু? এগুলো গাজর নিবে নাকি? অনেক ভালো গাজর এগুলো। না কাকু, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কিভাবে কিনবো? আচ্ছা ঠিক আছে, তুই বরং এই গাজরের বীজগুলো নে, বাড়িতে গিয়ে এগুলো রোপণ করিস। এই নে। আচ্ছা কাকু, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এ কথা বলে মোহনা সেখান থেকে চলে গেল। আর বাড়িতে গিয়ে তাদের উঠোনে সে বীজগুলো রোপণ করে দিল। এসব দেখে মোহনা ছেলে বলতে লাগলো, মা, এগুলো কি? তুমি উঠোনে কি লাগিয়েছো? এগুলো গাজরের বীজ বাবা, গাজর চাষ করব। যা, বালতি ভরে পানি নিয়ে আয়, এখানে পানি দিতে হবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখনই পানি নিয়ে আসছি। এই বলে সাগর এক বালতি পানি নিয়ে আসে আর সেখানে ছিটিয়ে দেয়। আর এভাবে অনেকদিন চলে যায়। একদিন সকালবেলা মা দেখো, বীজগুলো থেকে তো গাছ বেরিয়েছে, মনে হয় গাছরও হয়েছে। হ্যাঁ রে বাবা, তাই তো দেখছি। গাজরগুলো বড় হলে ভালোই হবে, বিক্রি করলে ভালো টাকাই পাবো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। চলো এবার পানি দেই গাছগুলোতে। এরপর তারা মা ছেলে গাছগুলোতে পানি দেয়। কয়েকদিন পর গাজরগুলো একদম বড় হয়ে যায়। আর মোহনা সেই গাজরগুলো উঠানোর সময় বলতে লাগলো, আরে বাবা, দেখ দেখ, এই গাজরগুলো তো লাল রঙের। লাল রঙের গাজর তো আমি কখনো দেখিনি। হ্যাঁ মা, আমিও তো এই প্রথমবারই গাজরগুলো দেখছি। খেয়ে দেখি তো কেমন লাগে। হ্যাঁ রে বাবা, খেয়ে দেখ তো ভালো লাগে কিনা। আরে বাহ, এই গাজর তো অনেক সুস্বাদু। মা, এই গাজর যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তাই নাকি রে বাবা? তাহলে এই গাজরগুলো তুই বাজারে বিক্রি করে আয়, তাহলে কিছু টাকা পাবো রে বাবা। আচ্ছা মা, ঠিক আছে।
এরপর সাগর সেগুলো গাজর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো, আর সেগুলো বিক্রি করে অনেকগুলো টাকা পেল। আর এগুলো টাকা পেয়ে সাগর অনেক খুশি হয়ে গেল। মা, এই দেখো, গাজরগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছি। তাহলে এবার আমাদের সংসারটা ভালোভাবে চলবে রে বাবা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এভাবে অনেকদিন চলে গেল। লাল গাজরের ব্যবসা করে আস্তে আস্তে তারা মা ছেলে বড়লোক হয়ে গেল। আর সাগর ভালোভাবে পড়াশোনা করতে লাগলো। আর একদিন সাগর বড় হয়ে পুলিশ অফিসার হলো। বাবা রে, আমি আজ অনেক খুশি, তুই যে আমার স্বপ্নটা পূরণ করলি। হ্যাঁ মা, তুমি পাশে ছিলে বলেই আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি। এরপর থেকে তারা মা ছেলে অনেক সুখে শান্তিতে থাকতে লাগলো। তাদের আর কোনো অভাব থাকলো না।